আচ্ছা, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ম্যানুয়াল গাড়িতে ক্লাচের বাইটিং পয়েন্টটা কিভাবে বুঝতে পারবো। এটা নিয়ে অনেক ভিউয়ার বহু সময় ধরে আমার চ্যানেলে কমেন্ট করছেন যে তাদের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন একদম থামা অবস্থা থেকে গাড়ি তারা চালাতে শুরু করতে চাইছেন সেই সময় ক্লাচ ছাড়লে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বাইটিং পয়েন্টটা মিস করে যাচ্ছেন, বাইটিং পয়েন্টটা বুঝতে পারছেন না। তো বাইটিং পয়েন্ট বোঝার জন্য আমি এর আগে একটা ভিডিও অলরেডি করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে কিছু আপনি সাইন পাবেন, যেটা হচ্ছে গাড়ির ভাইব্রেশন, গাড়ি সামনে এগিয়ে যেতে চাইবে এবং নোজ ডিপ হবে ইত্যাদি ইত্যাদি, যেগুলো দিয়ে আপনি ক্লাচের বাইটিং পয়েন্টটা ধরতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও কিছু নতুন ড্রাইভারদের এটা নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, তারা কমেন্ট করছেন যে তারা বাইটিং পয়েন্টটা প্রপারলি বুঝতে পারছেন না। তো আমি সেই জন্য এই ভিডিওটা করছি। এটা একদম ক্লাচের বাইটিং পয়েন্টের ওপরে ডেডিকেটেড ভিডিও। এর সাথে আমি আরো কিছু অ্যাড করব। আজকের ভিডিওতে আমার থাকবে, প্রথম কথা হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট বোঝার জন্য 4টে পদ্ধতি আমি আজকে বলবো। এই 4টের মধ্যে যে কোনো একটা তো আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? প্রথমত এটা। সেকেন্ডলি আমি ক্লিয়ার করব যে পেট্রোল গাড়ি আর ডিজেল গাড়িতে বাইটিং পয়েন্টের বিহেভিয়ারের কি তফাৎ থাকতে পারে এবং সেটা কেন হয়। থার্ডলি আমি যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি আর অটোমেটিক গাড়িতে বাইটিং পয়েন্টের তাৎপর্যটা কি, ঠিক আছে? আর ফোর্থলি আমি যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে হাই সিসির গাড়িতে, মানে ধরুন 1200 বা 1500 সিসির গাড়ি, বা আর তার সঙ্গে 800 বা 1000 সিসির গাড়ি, এই দু রকমের গাড়ির মধ্যে, মানে কম পাওয়ারফুল ইঞ্জিন আর বেশি পাওয়ারফুল ইঞ্জিনের গাড়িতে বাইটিং পয়েন্টের বিহেভিয়ারাল তফাৎ কী হতে পারে এবং সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন। লো সিসির গাড়িতেও আপনার গাড়ি যাতে স্টল না করে এগিয়ে যায় সেটা আপনি কিভাবে করবেন, এই সব বিষয়গুলোই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা বিগিনারদের জন্য বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমে আমি শুরু করছি 4টে পদ্ধতি, মানে 4টে উপায় আপনার গাড়ির বাইটিং পয়েন্টকে বোঝার। তো তার আগে একটু ছোট্ট করে বলি বাইটিং পয়েন্টটা কি। বাইটিং পয়েন্টটা হচ্ছে যখন ক্লাচ প্লেট আপনার ইঞ্জিনের ফ্লাই হুইলের সঙ্গে সংযুক্ত হচ্ছে, মানে পুরো হয়ও নি আবার পুরো ছাড়াও নেই। মানে ক্লাচকে যখন আপনি ফুল প্রেস করছেন, ম্যানুয়াল কারের ক্ষেত্রে যখন ক্লাচকে ফুল প্রেস করছেন তখন ক্লাচ প্লেট ইঞ্জিন থেকে টোটালি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, মানে ডিসএনগেজড হয়ে যাচ্ছে। আর যখন ক্লাচকে আপনি রিলিজ করে দিচ্ছেন তখন কিন্তু ক্লাচ প্লেটটা গিয়ে ইঞ্জিনের ফ্লাই হুইলের সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ইঞ্জিনে পাওয়ার যাচ্ছে এবং ইঞ্জিনের পাওয়ারটা চাকায় যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ক্লাচের কাজ। এবার এই বাইটিং পয়েন্টটা হচ্ছে সেই মুহূর্তটা যে মুহূর্তে ওই ক্লাচ প্লেটটা আপনার ইঞ্জিনের ফ্লাই হুইলের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে, এই স্পেশাল মুহূর্তটাকেই বাইটিং পয়েন্ট অফ ক্লাচ বলে। এটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন হতে পারে। তো আপনার গাড়ির বাইটিং পয়েন্ট এক্স্যাক্টলি কোথায় আছে এটা বোঝার জন্য আমি এবারে শুরু করছি। প্রথমে আমি 4টে পয়েন্ট বলবো। এই 4টে পয়েন্ট যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি একদম ক্লাচের মাস্টার হয়ে যাবেন, এটা আমার প্রমিস। আচ্ছা, এখানে আমি প্রথম পদ্ধতিটা বলছি বাইটিং পয়েন্ট ফিল করার। ফুল ক্লাচ প্রেস করলাম, ফার্স্ট গিয়ারে গাড়ি দিলাম, দেখুন আমার হ্যান্ড ব্রেক কিন্তু এখন অন করা আছে, তো আমি হ্যান্ড ব্রেকটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এবার দেখুন আমার ডান পা কিন্তু অ্যাক্সিলারেটরে নেই বা ব্রেকেও নেই, ঠিক আছে? এবার দেখুন আমি ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করছি। এই হচ্ছে আমার গাড়ির বাইটিং পয়েন্ট। গাড়ি একটা জার্ক করে এগিয়ে গেল। এই পজিশনে আমি যদি ক্লাচটাকে পুরো ছেড়ে দিই আমার গাড়ি কিন্তু ক্রিপ করছে, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট। এবারে আমি ব্রেক অ্যাপ্লাই করলাম এবং গাড়ি দাঁড় করিয়ে দিলাম, নিউট্রাল করে দিলাম। এটা হচ্ছে প্রথম পদ্ধতি বাইটিং পয়েন্ট বোঝার। এটা যদি আপনি বুঝতে না পারেন, এই যে গাড়ি ভাইব্রেট করলো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং এগিয়ে গেল, দেখুন এই যে এগিয়ে গেল, এটা কিন্তু আমার গাড়িতে হলো কারণ আমার গাড়ি 4 সিলিন্ডার 1200 সিসির ইঞ্জিন রয়েছে, ঠিক আছে? তো সুতরাং এতে কিন্তু আইডেল আরপিএম এর টর্কটা অনেক বেশি, সেই কারণে আমার গাড়িটা কিন্তু এগিয়ে গেল। কম সিসির ইঞ্জিনে বা 3 সিলিন্ডার ইঞ্জিনে এটা কিন্তু এগিয়ে নাও যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, একটা কাঁপুনি হবে, অর্থাৎ গাড়িটা এগিয়ে যেতে চাইছে, এটা আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে? এবার আমি দেখুন হ্যান্ড ব্রেক দিয়ে ওটা দেখাচ্ছি আপনাদের। হ্যান্ড ব্রেকটা তোলা অবস্থায় দেখুন আবার ফুল ক্লাচ প্রেস করলাম এবং আমি ফার্স্ট গিয়ারে দিয়ে এই দেখুন এটাকে ছাড়ছি ক্লাচটাকে। এই দেখুন হ্যান্ড ব্রেক দেওয়া আছে বলে গাড়িটা কিন্তু এগোচ্ছে না, কিন্তু দেখুন এই যে না, এই যে তাও ক্রিপ করছে, তাও কিন্তু ক্রিপ করছে,
কিন্তু কম পাওয়ারফুল ইঞ্জিনে কিন্তু এটা নাও হতে পারে, গ্রিপটা নাও হতে পারে, হয়তো গাড়িটা জার্কিং করছে। সেই সময় আপনাকে কি করতে হবে, ক্লাচটা ওই পয়েন্টে ধরে রেখে হালকা অ্যাক্সিলারেটর প্রেস করতে হবে, একদম হালকা, মানে আরপিএমটা ধরুন 1200-1300 এরকম হবে। ওই অবস্থায় আনলে আপনার গাড়ি তখন রোল করতে শুরু করবে, তখন ধীরে ধীরে ক্লাচটাকে ছাড়বেন, ঠপ করে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু গাড়িটা গোত্তা খেয়ে বন্ধ হয়ে যাবে। এটাই মেনলি হয় একদম বিগিনার ড্রাইভারদের সঙ্গে, ঠিক আছে? তো এটা প্রথম পদ্ধতি গেল, সেটা হচ্ছে গাড়ির ভাইব্রেশন দিয়ে আপনি বুঝতে পারলেন, গাড়ির ইঞ্জিনে সাউন্ড চেঞ্জ হয়ে গেল। ইঞ্জিনের সাউন্ডটা আপনারা হয়তো বুঝতে পারবেন না ক্যামেরায়, আমি বুঝতে পারবো, গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা একটু বেড়ে যাবে, মানে একটু গো গো করবে, এটা বুঝতে পারবেন। আর গাড়ি সামনের দিকে এগোতে চাইছে, এটা বুঝতে পারবেন। এটা প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে গাড়ির আরপিএমটা, আইডেল আরপিএম। দেখুন আইডেল আরপিএমটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এই দেখুন আমার গাড়িতে আইডেল আরপিএম কত আছে খেয়াল করুন, ঠিক আছে? কত দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে 500, এটা 600, 700, 700 থেকে একটু বেশি, অর্থাৎ 750 আছে। মানে এখন আমি অ্যাক্সিলারেটর দিইনি এবং আমার গাড়ির ইঞ্জিন চালু আছে, এই অবস্থায় আমার গাড়ির যে আরপিএম সেটাকে আইডেল আরপিএম বলে। এবার যখনই ক্লাচের বাইটিং পয়েন্টটা আসবে না, আরপিএমটা কিন্তু একটু ড্রপ করবে, এটা আপনি দেখে বুঝতে পারবেন। এই দেখুন ফুল ক্লাচ প্রেস করলাম, আমি দিয়ে দিলাম এখানে ফার্স্ট গিয়ার। এবার হ্যান্ড ব্রেকটা কিন্তু আমি রিলিজ করিনি, এই দেখুন, এই দেখুন বাইটিং পয়েন্ট এলো, এই দেখুন আরপিএমটা কিন্তু একটুখানি দেখতে পেলেন কি, বুঝতে পারলেন? আরপিএমটা কিন্তু একটুখানি কমে গেল, খুব একটা বেশি নয়, মানে 100-150 মতন কমবে, কিন্তু কমবে। আরপিএম এর কাঁটাটা নড়বে, আরপিএম এর কাঁটাটা নড়বে এবং একটু নিচের দিকে যাবে, আরপিএমটা স্লাইটলি কমে যাবে। এটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি মানে বাইটিং পয়েন্টে এসছে, আপনার ক্লাচের বাইটিং পয়েন্ট ওইটাই, ওই জায়গাটা, ঠিক আছে? এবারে বলছি থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে স্টিয়ারিং ভাইব্রেট করবে। যেহেতু ওই সময় চাকায় পাওয়ার যাওয়া শুরু হবে, পাওয়ার ট্রান্সফার শুরু হবে ইঞ্জিন থেকে, সুতরাং স্টিয়ারিংটা ভাইব্রেট করবে। এই দেখুন, এই দেখুন বাইটিং পয়েন্ট, এই যে দেখুন স্টিয়ারিংটা হালকা ভাইব্রেট করছে, ঠিক আছে? ওটা হয়তো আপনারা ক্যামেরায় বুঝবেন না, কিন্তু স্টিয়ারিং এর উপরে যখন আপনার হাত থাকবে আপনি ফিল করতে পারবেন স্টিয়ারিংটা হালকা ভাইব্রেট করবে। আচ্ছা, এটা গেল থার্ড পয়েন্ট। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে যখন আপনার গাড়ির এসি অন থাকবে, এসিটা অন করছি, ঠিক আছে? আচ্ছা, এসি অন করলে কিন্তু আপনার আরপিএম একটুখানি বেড়ে যাবে, নর্মাল যে আইডেল আরপিএম একটুখানি বেড়ে যাবে, কারণ এই সময় ইঞ্জিনকে এক্সট্রা লোড নিতে হচ্ছে, এসির লোডটাও। তো ওটা দিয়ে কিন্তু এই দেখুন এখন যেমন আমার আরপিএম দেখাচ্ছে 900, এসির অফ থাকা অবস্থায় দেখাচ্ছিল 750, এখন দেখাচ্ছে 900, অর্থাৎ মোটামুটি 150 মতন বেড়ে গেছে। এইটা দিয়ে যদি আপনি খেয়াল করেন, দেখুন এসি চালিয়ে যখন আমি এই ফার্স্ট গিয়ারে দিয়ে বাইটিং পয়েন্টটা আনবো, এই দেখুন, এই দেখুন অনেকটা কিন্তু কাঁটাটা, অনেকটাই কিন্তু কাঁটাটা আমার ইয়ে হয়ে গেল, নেমে গেল, অর্থাৎ 900 ছিল সেটা কিন্তু প্রায় 700-র কাছে চলে গেল। এসি চালানো অবস্থা কিন্তু বাইটিং পয়েন্টটা আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন, কারণ ইঞ্জিনকে যেহেতু এক্সট্রা লোড নিতে হচ্ছে, তখন কিন্তু যখনই আপনার ক্লাচের বাইটিং পয়েন্টটা আসবে তখন আরপিএমটা অনেকটা কিন্তু কমে যাবে, যেটা এসি অফ অবস্থায় হয়তো অতটা বুঝতে পারবেন না, 100-150 মতন কমবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু 200-250 মতন কমে যেতে পারে। তো এটা ফোর্থ পয়েন্ট, যেটা দিয়ে আপনি ক্লাচের বাইটিং পয়েন্টটাকে ইজিলি বুঝতে পারবেন। তো এতগুলো পয়েন্টের মধ্যে একটা নিশ্চয়ই আপনারা ধরতে পারবেন, বিগিনারদের জন্য বলছি। তো একদম সকালবেলা না ফাঁকা রাস্তায় যাবেন, যেখানে আওয়াজ কম, যেখানে নয়েজ কম আছে, সেখানে গাড়িটা স্টার্ট করে আপনি এটা প্র্যাকটিস করবেন, ওই সাউন্ডটা কানে শোনার চেষ্টা করবেন, ইঞ্জিনের ভাইব্রেশনটা বোঝার চেষ্টা করবেন, স্টিয়ারিং এর ভাইব্রেশনটা ফিল করার চেষ্টা করবেন, আরপিএম মিটারের কাঁটাটা দেখার চেষ্টা করবেন। 2-3 দিন প্র্যাকটিস করলেই একদম, এটা আমার প্রমিস, 2-3 দিন প্র্যাকটিস করুন, দেখবেন একদম ক্লাচের মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমার ভিডিওর নেক্সট টপিকে। বাইটিং পয়েন্ট গেল, এবার যে বলেছিলাম যে আরো কতগুলো বিষয় আমি ক্লিয়ার করব, এবার আসছি নেক্সট টপিকে, অর্থাৎ পেট্রোল গাড়ি আর ডিজেল গাড়ির মধ্যে এই বাইটিং পয়েন্টের কি তফাৎ। দেখুন, ডিজেল গাড়িতে কিন্তু আইডেল আরপিএম এর টর্ক পেট্রোল গাড়ির থেকে অনেকটা বেশি থাকে,
তো সেই কারণে ডিজেল গাড়িতে কিন্তু ওই মানে বাইটিং পয়েন্টটা বোঝা খুব সহজ। যেমন আমার গাড়িতে হলো একদম মানে বাইটিং পয়েন্টটা আনলে গাড়ি এগোতে শুরু করে দেবে, ভাইব্রেশন টাইব্রেশন না, একদম এগোতেই শুরু করে দেবে। তো সুতরাং ওটা বোঝা খুব ইজি। আর পেট্রোল গাড়িতে ওই যে বললাম কম সিসির ইঞ্জিন হলে তাহলে কিন্তু বাইটিং পয়েন্টে এসে যদি ঠিকঠাক মতন ওটা না ধরা পড়ে তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা ডিজেল গাড়িতে হওয়ার চান্স খুব কম। এটা গেল। আচ্ছা, নেক্সট যে আমার টপিক যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে অটোমেটিক আর ম্যানুয়াল, এই দুরকম গাড়িতে বাইটিং পয়েন্টের কি তাৎপর্য। দেখুন, বাইটিং পয়েন্টটা একমাত্র অ্যাপ্লিকেবল ম্যানুয়াল গাড়ি ক্ষেত্রে, ঠিক আছে? গাড়িতে আপনাকে ক্লাচ নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে হচ্ছে না, আপনার পা ফ্রি থাকছে, আপনাকে এইসব বাইটিং পয়েন্ট নিয়ে একদমই চিন্তা ভাবনা করতে হচ্ছে না। সুতরাং যাদের পক্ষে প্রচন্ড অসুবিধে হচ্ছে বাইটিং পয়েন্ট ধরা, বাইটিং পয়েন্টের থেকে গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়া, কতটা অ্যাক্সিলারেটর দেবো এটা বোঝা, তো তারা অটোমেটিক গাড়ি শিখতে পারেন এবং অটোমেটিক গাড়ি তারা চালাতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ অটোমেটিক গাড়িতে আপনার বাইটিং পয়েন্ট নিয়ে কোনো হেডেক থাকবে না। এবার যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে যে গাড়ির ক্লাচের ওয়্যার হচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন ওই বাইটিং পয়েন্ট দিয়ে। যদি আপনার বাইটিং পয়েন্ট শিফট করে, মানে ধরুন আগে আপনি যতটা ক্লাচ ছাড়লে বাইটিং পয়েন্ট আসছিল এখন আর ততটা ক্লাচ ছাড়লে আসছে না, তার থেকে একটু বেশি ছাড়তে হচ্ছে, অর্থাৎ বাইটিং পয়েন্ট ওপর দিকে শিফট করেছে। আগে আরো নিচের দিকে ছিল, ধরুন আগে আপনি 40% ক্লাচ ছাড়ছিলেন তখনই বাইটিং পয়েন্ট চলে আসছিল, কিন্তু এখন হয়তো আপনাকে 60 বা 70% ক্লাচ ছাড়তে হচ্ছে তবে বাইটিং পয়েন্টটা আসছে। এটা হলে আপনি কি বুঝবেন? এটা হলে আপনি অবশ্যই বুঝবেন যে ক্লাচের ওয়ারিং শুরু হয়েছে, ক্লাচ কিন্তু আপনার আস্তে আস্তে খারাপ হচ্ছে, ক্লাচের যেটা ফ্রিকশন ম্যাটেরিয়াল থাকে সেটা আস্তে আস্তে মানে ক্ষয় হচ্ছে। তাই এটা কিন্তু টাইম আপনার ক্লাচের একটা থরো ইনভেস্টিগেশন করতে হবে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে, এবং প্রয়োজন হলে ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জ করতে হতে পারে। ঠিক আছে? ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।